আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কবিরস মেথড চ্যানেলে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা গত ভিডিওতে তোমাদের জন্য নারেশন শর্টকাট নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা আলোচনা করব কমপ্লিটিং সেন্টেন্সের শর্টকাট নিয়ে। তোমরা এই ভিডিওটা না টেনে পুরো ভিডিও তোমরা দেখবে। পুরো ভিডিও কেমন লেগেছে অবশ্যই সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে। তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও। আমরা এখন চলে যাচ্ছি কমপ্লিটিং সেন্টেন্স শর্টকাট নিয়ে। কমপ্লিটিং সেন্টেন্সের শর্টকাটে সর্বপ্রথম আমরা যে টেকনিকটা ব্যবহার করেছি সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে। তা হচ্ছে সো দ্যাট এবং ইন অর্ডার দ্যাট। অর্থাৎ কোন সেন্টেন্সের মাঝে যদি আমরা সো দ্যাট এবং ইন অর্ডার দ্যাট থাকে তাহলে আমরা আগে প্রথমে যেটা বুঝবো সেটা হচ্ছে অর্থ। অর্থাৎ আমরা দেখব সো দ্যাট ইন অর্ডার দ্যাট এর অর্থ হচ্ছে যাতে করে। এখানে আমরা খেয়াল করব যে এই সো দ্যাটটা সব সময় দুটি সেন্টেন্সের মাঝে বসে। আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা দুটি সেন্টেন্সের মাঝে আমরা বসিয়েছি। এখন এখানে শর্তটা হচ্ছে প্রথম অংশ যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে পরের অংশে হবে ক্যান প্লাস ভি1, আর প্রথম অংশ যদি পাস্ট টেন্সে হয় তাহলে পরের অংশ হবে কুড প্লাস ভি1। আমি আবারও বলছি, প্রথম অংশ যদি প্রেজেন্ট হয় পরের অংশ হবে ক্যান ভি1, আর প্রথম অংশ যদি পাস্ট হয় পরের অংশ হবে কুড ভি1। দ্বিতীয় টেকনিকে আমরা দিচ্ছি তা হচ্ছে সো ডট ডট দ্যাট। তোমরা মনোযোগ দিয়ে খেয়াল করো, আগেরটা ছিল শুধুমাত্র সো দ্যাট এবং ইন অর্ডার দ্যাট। এখানে কিন্তু আমরা দিচ্ছি সো ডট ডট দ্যাট, তার মানে এখানে কিছু একটা শব্দ আছে। এর অর্থ হচ্ছে এতই যে ডট ডট পারে না। এখানে একই রকমই আছে। প্রথম অংশ যদি আমরা প্রেজেন্ট দেই পরের অংশ আমরা দেব ক্যান নট ভি1, আর প্রথম অংশ যদি আমরা পাস্টে দেই তাহলে আমরা পরবর্তী অংশ দেব কুড নট ভি1। আমরা এখন एग्जांपल দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আমরা এখানে তোমাদের জন্য দুটি সেন্টেন্স আমরা লিখেছি, একটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের জন্য আর একটা হলো পাস্ট টেন্সের জন্য। আমরা এখানে দেখতে পাচ্ছি হি স্টাডিজ রেগুলারলি সো দ্যাট হি ক্যান গেট এ প্লাস। আমরা এখানে দেখছি যে সো দ্যাট কিন্তু দুটি সেন্টেন্সের মাঝেই আছে, আর এই পাশে আছে প্রেজেন্ট টেন্স অর্থাৎ স্টাডিজ, ভার্বের শেষে এস বাই এস আছে তাই আমরা বলছি প্রেজেন্ট টেন্স। পরবর্তী আমরা দিয়েছি ক্যান, হি স্টাডিজ রেগুলারলি সো দ্যাট হি ক্যান গেট এ প্লাস। আমরা এই স্টাডিজ শব্দটাকে আমরা পাস্ট টেন্সে রূপান্তর করলাম অর্থাৎ পাস্ট ফর্ম দিয়েছি স্টাডিড, আর আমরা সেখানে ক্যানটাকে আমরা পরিবর্তন করেছি কুড। তাহলে আমরা বলতে পারি হি স্টাডিড রেগুলারলি সো দ্যাট হি কুড গেট এ প্লাস। এরপরে আমরা চলে যাব সো ডট ডট এর উদাহরণে। হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আছে ইজ অর্থাৎ প্রেজেন্ট টেন্স, আর এখানে আমরা দিয়েছি ক্যান নট। এরপরে আমরা দিয়েছি ওয়াজ, তারপরে দিয়েছি আমরা কুড নট। তাহলে এখানে দেখতে পাও যে তোমরা এখানে দেখতেছো যে সো ডট ডট দ্যাট। এখানে ডট ডট বলতে আমরা এই শব্দটাকে বুঝিয়েছি অর্থাৎ উইক শব্দটাকে আমরা বুঝিয়েছি। তাহলে আমরা একটু দেখি প্রথম টেন্সে প্রথমটার মধ্যে আছে কি ইজ, তার মানে প্রেজেন্ট টেন্স, তাই আমরা ব্যবহার করেছি ক্যান নট। পরবর্তীতে আমরা দিয়েছি ওয়াজ, তার মানে পাস্ট টেন্স, তাই আমরা দিয়েছি আমরা কুড নট। তাহলে আমরা কি দাঁড়াচ্ছি হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। এরপরে আমরা লিখেছি হি ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট ওয়াক। 3 নম্বরে আমরা ব্যবহার করেছি ইফ। ইফ শব্দের অর্থ হচ্ছে যদি। ইফ শব্দের অর্থ হচ্ছে যদি। এখন ইফ যুক্ত সেন্টেন্সটা যদি প্রথম অংশ যদি আমরা প্রেজেন্ট টেন্সে দেখতে পাই তাহলে পরের অংশে আমরা দেব উইল প্লাস ভি1, আর প্রথম অংশ যদি আমরা প্রেজেন্ট না দেখে যদি আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে দেখতে পাই তাহলে সেটা উইলটা হয়ে যাবে উড, অর্থাৎ প্রেজেন্ট হলে উইল, পাস্ট হলে উড। এরপর আমরা ব্যবহার করেছি পাস্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ ইফ যুক্ত সেন্টেন্সটার একটি অংশ যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে আমরা ব্যবহার করব উড হ্যাভ প্লাস ভি3। একটা ভালো করে খেয়াল করো, প্রেজেন্ট হলে উইল, পাস্ট হলে উড, আর পাস্ট পারফেক্ট হলে উড হ্যাভ ভি3। এখন আমরা এটার উদাহরণ হিসেবে আমরা যেটা বেশ করেছি তা হচ্ছে ইফ রহিম রাইটস মোর, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা ব্যবহার করেছি রাইটস, ভার্বের শেষে আমরা এস বাই এস যুক্ত করেছি তাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর আমরা লিখেছি হি উইল গেট মোর মার্কস, এখানে আমরা ব্যবহার করেছি উইল, তারপরে গেট হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে অর্থ কি দাঁড়াচ্ছে যদি রহিম বেশি লিখে তাহলে সে বেশি মার্কস পাবে। আমরা
নতুন ব্যবহার না করে আমরা কি করছি, রুট শব্দটা ব্যবহার করেছি, অর্থাৎ ইফ রহিম রুট, অর্থাৎ এই পাস্ট ইনডিফিনিট টেন্সের জন্য আমরা রুট ব্যবহার করেছি। আর এক্ষেত্রে আমরা ব্যবহার করেছি উইলটাকে আমরা বানিয়ে দিলাম উড। তাহলে কি দাঁড়ালো, ইফ রহিম রুট মোর হি উড গেট মোর মার্কস। এখন প্রথম সেন্টেন্সটিকে আমরা পাস্ট পারফেক্ট টেন্সে যদি আমরা ব্যবহার করি, অর্থাৎ কি দাঁড়ালো, ইফ রহিম হ্যাড রিটেন মোর, তাহলে আমরা কি বললাম, হি উড হ্যাভ গট মোর মার্কস, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স উড হ্যাভ B3। তবে হ্যাঁ, শেষ মুহূর্তে একটি কথা বলে রাখি, তা হচ্ছে আনলেস শব্দের অর্থ হচ্ছে যদি না, ইন কেস শব্দের অর্থ হচ্ছে যদি, প্রোভাইডেড, প্রোভাইডেড দ্যাট এবং প্রোভাইডিং দ্যাট, এই তিনটা শব্দের অর্থ হচ্ছে যদি। আনলেস, ইন কেস, প্রোভাইডেড, প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট, এই তিনটা পুরোটাই হচ্ছে ইফ এর যে নিয়মগুলো আছে সেই নিয়ম অনুসরণ করেই চলবে, অর্থাৎ উদাহরণটাও ঠিক এদের মতোই হবে। 4 নম্বরের রুলটা হচ্ছে সিন্স শব্দের অর্থ হচ্ছে যেহেতু, অ্যাজ শব্দের অর্থ হচ্ছে যেহেতু, হোয়েন শব্দের অর্থ হচ্ছে যখন। কোন সেন্টেন্সের মাঝে যখন আমরা সিন্স, অ্যাজ, হোয়েন আমরা যখন দেখতে পাবো, আমাদের কন্ডিশনটাকে একটু খেয়াল রাখো, তা হচ্ছে দুটি সেন্টেন্স একই টেন্স হবে, অর্থাৎ সিন্স, অ্যাজ, হোয়েন যুক্ত সেন্টেন্সের একটি অংশ যদি প্রেজেন্ট হয় বাকি অংশ প্রেজেন্ট হবে, একটি অংশ যদি পাস্ট হয় বাকি অংশও পাস্ট হবে। আমরা একটু উদাহরণ, দুইটা উদাহরণ দিয়েছি, একটু খেয়াল করলে তোমরা ভালো করে বুঝতে পারবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে হোয়েন আছে, হোয়েন দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাস, এখানে এন্টার্ড শব্দটা ভার্বের পাস্ট টেন্স। দ্য স্টুডেন্টস স্টুড আপ, অর্থাৎ প্রথমটা পাস্ট টেন্সে হয়েছে, পরেরটাও কিন্তু পাস্ট টেন্সে হয়েছে। এরপর আমরা দেখি অ্যাজ দেওয়া আছে, অ্যাজ যুক্ত সেন্টেন্স, হি প্লেড ওয়েল, তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে প্লেড শব্দটা অর্থাৎ পাস্ট টেন্স ব্যবহার করা হয়েছে। তার মানে কি হবে, হি গট দ্য প্রাইজ, এখানে আমরা দেখতে পাচ্ছি গট দেওয়া আছে, অর্থাৎ অ্যাজ হি প্লেড ওয়েল, কমা হি গট দ্য প্রাইজ। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথমটাও পাস্ট টেন্স, পরেরটাও পাস্ট টেন্স। 5 নম্বরে আমরা আলোচনা করব দো এবং অলদো নিয়ে। দো এবং অলদো শব্দের অর্থ হচ্ছে যদিও। এখন যদিও এই দো অলদোর কিন্তু একটা শর্ত আছে, শর্তটাকে একটু খেয়াল করি। সেন্টেন্স দুটি সেন্টেন্স একই টেন্স হবে, অর্থাৎ প্রথমটা পাস্ট হলে পরেরটাও পাস্ট, প্রথমটা প্রেজেন্ট হলে পরেরটাও প্রেজেন্ট, একই রকম টেন্স হবে। কিন্তু একটি কথা আছে, তা হচ্ছে একটি সেন্টেন্স যেই রকম একটি ভাব প্রকাশ করবে, যেমনটি অর্থ প্রকাশ করবে, পরবর্তী সেন্টেন্স কিন্তু ঠিক তার বিপরীত ভাব অর্থ প্রকাশ করবে। আমরা এখানে লিখছি দো হি ওয়াজ ইনোসেন্ট, আমরা এখানে দেখতে পাচ্ছি দো আছে, এখানে দেওয়া আছে ওয়াজ, তার মানে টেন্স আছে পাস্ট টেন্স, এরপর দেওয়া আছে হি ওয়াজ, অর্থাৎ এটাও ওয়াজ এটাও ওয়াজ, তার মানে দুইটাই পাস্ট টেন্স। এবার আমরা দেখব ভাবটা কিভাবে বিপরীত হলো, সেটা আমাদের দেখার বিষয়, কারণ টেন্স একই রকম হতেই পারে আমরা বুঝি, কিন্তু আসলে ভাবটা যে বিপরীত বলেছি সেটা কি। দো হি ওয়াজ ইনোসেন্ট, যদিও সে ছিল নিষ্পাপ, ইনোসেন্ট শব্দের অর্থ হচ্ছে নিষ্পাপ। সাধারণত কোনো ব্যক্তি যদি ইনোসেন্ট হয় তাহলে অবশ্যই সে শাস্তি পাওয়ার কোনো যোগ্যই হয় না, সে কখনো শাস্তি পাওয়ার কোনো কথাই থাকে না, কিন্তু পরবর্তী লেখা হচ্ছে হি ওয়াজ পানিশড, অর্থাৎ সে শাস্তি পেয়েছিল। তাহলে উল্টা হয়ে গেল যে ইনোসেন্ট বললাম কিন্তু পরবর্তী বললাম যে কি হি ওয়াজ পানিশড, অর্থাৎ প্রথমটা বলেছে যা বলেছে, পরেরটা ঠিক তার উল্টোটাই বলেছে। 6 নম্বরে আমরা আলোচনা করব সিন্স কে নিয়ে, অর্থাৎ এর আগে আমরা ব্যবহার করেছি সিন্স, তখন আমরা ব্যবহার করেছি কারণ, অর্থাৎ যেহেতু ব্যবহার করেছি। এখন আমরা যে সিন্স ব্যবহার করব সেটা হচ্ছে সময়কে কেন্দ্র করে আমরা বলবো। সিন্স এর প্রথম অংশ যদি আমরা দেখতে পাই প্রেজেন্ট টেন্স, তাহলে পরের অংশ কিন্তু আমরা ভার্বের পাস্ট টেন্স ব্যবহার করব। B2 মানে হলো ভার্বের পাস্ট টেন্স। আর প্রথম অংশ যদি আমরা পাস্ট টেন্স ব্যবহার করি তাহলে পরের অংশ ব্যবহার করব হ্যাড প্লাস B3, অর্থাৎ সিন্স যুক্ত সেন্টেন্সের প্রথম ক্লজটি যদি প্রেজেন্ট হয় পরের ক্লজটি হবে পাস্ট টেন্স, প্রথম ক্লজটি যদি পাস্ট টেন্স হয় পরের ক্লজটি হবে হ্যাড প্লাস B3। আমরা এখানে একটা উদাহরণ ব্যবহার করেছি, খেয়াল করে দেখো তোমরা, এখানে আছে আমাদের সিন্স, আমরা এখানে ব্যবহার করেছি প্রেজেন্ট টেন্স ইজ, অর্থাৎ ইট ইজ মেনি ইয়ার্স সিন্স, তারপর আমরা ব্যবহার করেছি ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ লেফট, আই লেফট মাই ভিলেজ। এখন
এই সেন্টেন্সটিকে যদি আমরা পাস্ট টেন্স আকারে যদি প্রকাশ করি তাহলে আমরা বলবো ওয়াজ কে যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা বলবো ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স আই হ্যাড লেফট মাই ভিলেজ। অর্থাৎ প্রথমটা প্রেজেন্ট টেন্স, পরের অংশ হচ্ছে পাস্ট টেন্স, প্রথমটা পাস্ট টেন্স, পরের অংশ হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। 7 নম্বরে আমরা শর্টকাটে আমরা যেটা ব্যবহার করেছি তা হচ্ছে অ্যাজ দো এবং অথবা অ্যাজ ইফ। এখন এই অ্যাজ দো এবং অ্যাজ ইফ এর অর্থ হচ্ছে যেন। অ্যাজ দো অ্যাজ ইফ যুক্ত দুটি ক্লজের মাঝে আমরা দেখতে পাচ্ছি প্রথমটা যদি প্রেজেন্টে হয় তাহলে পরের অংশে আমরা ব্যবহার করব দুটি অপশন। শিক্ষার্থীরা তোমরা একটু খেয়াল করলে ভালো করে বুঝতে পারবা, আমি এখানে কিন্তু লিখেছি শুধুমাত্র ওয়্যার এবং V2 অর্থাৎ ভার্বের পাস্ট টেন্স। তোমরা এখানে চাইলে তোমরা হ্যাড দিতে পারবে না, চাইলে তোমরা কুড দিতে পারবে না, চাইলে অন্য কোনো ভার্ব তোমরা ব্যবহার করতে পারবে না, কারণ এখানে এটা ফিক্সড। এরপর আমরা দেখতে পাচ্ছি প্রথম অংশ যদি আমরা দেখতে পাই পাস্ট টেন্স তাহলে পরের অংশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পাস্ট ভার্বের পাস্ট পারফেক্ট টেন্স অর্থাৎ হ্যাড প্লাস V3। উপরেরটার সাথে নিচেরটা অনেক মিল আছে, শুধুমাত্র আমাদের এখানে শুধু মিল নেই, বাকি সবগুলো কিন্তু আমাদের মিল আছে। তাই আমরা একটা উদাহরণ ব্যবহার করেছি, দে ডিসকাস দা ম্যাটার। আমরা এখানে ব্যবহার করেছি ডিসকাস অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করেছি অ্যাজ ইফ দে নিউ এভরিথিং। তাই আমরা এখানে ব্যবহার করেছি ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ এখানে আমরা প্রেজেন্ট টেন্স দিয়েছি আর এখানে দিয়েছি V2 ভার্বের পাস্ট ফর্ম নিউ। নিউ হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। তো আমরা এই সেন্টেন্সটিকে যদি আমরা নিচের রুলে যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা বলবো দে ডিসকাসড দা ম্যাটার অর্থাৎ ভার্বের পাস্ট টেন্স অর্থাৎ পাস্ট ফর্ম দিয়ে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করেছি। তাহলে আমরা বলবো দে ডিসকাসড দা ম্যাটার অ্যাজ ইফ দে হ্যাড নোন এভরিথিং। তোমরা এই দুইটা যখন আসবে তোমরা অবশ্যই সতর্কতার সাথে ব্যবহার করবে। আশা করছি তোমরা এই লেকচারের মাধ্যমে তোমরা এই দুইটা সমস্যার সমাধান অবশ্যই ভালো করে করতে পারবা। 8 নম্বরে আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে আরপি। আরপি বলতে আমরা যেটা বোঝাচ্ছি তা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এটাকে আমরা যদি অন্যভাবে যদি আমরা ব্যবহার করতে যাই তাহলে আমরা বলবো WH ওয়ার্ড অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের যে ওয়ার্ডগুলো আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা WH ওয়ার্ডকে রিলেটিভ প্রোনাউন বলে থাকি। এখন এই যে আরপি অথবা WH ওয়ার্ড যুক্ত যে রিলেটিভ প্রোনাউনগুলো রয়েছে সেই রিলেটিভ প্রোনাউনগুলো যদি আসে কমপ্লিটিং সেন্টেন্সের মাঝে তাহলে আমরা কিভাবে করব সেটা এখন আমাদের সবচেয়ে মুখ্য বিষয়। একটা কথা তোমাদেরকে অবশ্যই বলে রাখি, এই রিলেটিভ প্রোনাউন অথবা WH ওয়ার্ড যুক্ত সেন্টেন্সগুলো SSC এবং HSC তে সবচেয়ে বেশি তোমাদের পরীক্ষায় দেখা যায়। তো আমি দুইটা স্ট্রাকচার তোমাদের জন্য ব্যবহার করেছি, একটা হচ্ছে WH ওয়ার্ড সাবজেক্ট ভার্ব এক্সটেনশন, আরেকটা ব্যবহার করেছি WH ওয়ার্ড ভার্ব প্লাস এক্সটেনশন। এখানে আমরা ভার্ব বলতে আমরা যেটা বোঝাচ্ছি একটা কথা খেয়াল রাখতে হবে, আগের যে সেন্টেন্সগুলো ছিল দুটি ক্লজে কেমন টেন্স হবে সেগুলো কিন্তু আমরা অবশ্যই বলেছি, কিন্তু এখানে আমরা অবশ্যই বলিনি, কারণ একটা কথাই হচ্ছে এখানে অর্থের সাথে মিল রেখে তুমি যে কোনো প্রকার টেন্সই তোমরা ব্যবহার করতে পারো, তাই আমি এখানে ব্যবহার করিনি। তাই আমরা দুইটা উদাহরণ আমরা তোমাদের জন্য এখানে দিয়েছি। আই নো দ্য ম্যান, আমরা এখানে WH ওয়ার্ড ব্যবহার করেছি, আমরা এখানে হুটা এখানে আসলে মূলত বুঝিয়েছে কাকে, ম্যানকে। তাহলে আই নো দ্য ম্যান হু ইজ মাই আঙ্কেল। আমরা প্রথম যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারটা আমরা এখানে ব্যবহার করেছি অর্থাৎ WH ওয়ার্ড হু, তারপর হচ্ছে সরি এটা আমরা প্রথমটা না আমরা দ্বিতীয়টা ব্যবহার করেছি I know the man who, WH ওয়ার্ড তারপর ভার্ব হচ্ছে is, তারপর হচ্ছে এক্সটেনশন হচ্ছে my uncle। তাহলে আমরা প্রথমটা ব্যবহার করেছি হলো দ্বিতীয়তে। এরপর আমরা দেখতে পাচ্ছি I know the place where I was born। এখানে আমরা দেখতে পাচ্ছি where শব্দটা হচ্ছে WH ওয়ার্ড, এই where শব্দটা এখানে বুঝিয়েছে হলো প্লেসটাকে। তো আমরা প্রথম যে রুলটা ব্যবহার করছি WH ওয়ার্ড সাবজেক্ট ভার্ব এক্সটেনশন। whereটা হচ্ছে WH ওয়ার্ড, এটা হলো সাবজেক্ট, এটা হলো ভার্ব আর বাকি অংশ হচ্ছে এটা, ঠিক আছে। তো আমরা রিলেটিভ প্রোনাউন যখন হবে তখন আমরা এই দুটো স্ট্রাকচারের বাইরে আমরা অন্য কোনো স্ট্রাকচার ব্যবহার করব না। শিক্ষার্থীরা তোমরা একটু খেয়াল করবা যে অবশ্যই কমপ্লিটিং সেন্টেন্স করতে হলে তোমাদেরকে অর্থের সামঞ্জস্যতা রাখতে হবে, কেননা কমপ্লিটিং সেন্টেন্স তোমার ইচ্ছা মতো তুমি করতে পারবে, শুধুমাত্র
টেন্সটাকে তোমরা যদি মডিফাই করে দিতে পারো তাহলে অবশ্যই তোমাদের কমপ্লিটিং সেন্টেন্স হবে। আমার মতো করে লিখতে হবে, শিক্ষার্থী এবং তার শিক্ষকের মতো করে লিখতে হবে, শিক্ষক যেমন চাও তেমন লিখতে হবে, কথাটা এমনটা না। এই কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে স্বাধীনতা রয়েছে, তুমি তোমার ইচ্ছা মতো অর্থের সাথে মিল রেখে যে কোনো প্রকার সেন্টেন্স তুমি দিতে পারো। নেক্সট আমরা আলোচনা করব রুলস নাম্বার শর্টকাট নাম্বার 9। শর্টকাট নাম্বার 9 এ আমি দুইটা টেকনিক ব্যবহার করেছি। একটা হচ্ছে টু ইন অর্ডার টু। যদি কোনো সেন্টেন্সের মাঝে শুধু টু থাকে এবং ইন অর্ডার টু থাকে, দুইটা অংশ, এটা হচ্ছে ইনফিনিটিভ। তোমরা অবশ্যই তোমরা জানো আশা করি। টু ইন অর্ডার টু এর অর্থ হচ্ছে উদ্দেশ্যে। যদি এমনটা কোথাও যদি পাওয়া যায় তাহলে আমরা ব্যবহার করব B1 প্লাস এক্সটেনশন। B1 বলতে আমরা যেটা বোঝাচ্ছি তা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর এক্সটেনশন হচ্ছে অর্থের সাথে মিল রেখে যা থাকবে বাকি অংশ তাই এক্সটেনশন বলে। তবে আরেকটা টেকনিকটা হচ্ছে উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু। অর্থাৎ টু থাকলেই যে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে কথাটা এমনটি নয়। এখানে উইথ এ ভিউ টু এর অর্থ কিন্তু উদ্দেশ্যে, টু এবং ইন অর্ডার টু এটার অর্থ কিন্তু উদ্দেশ্যে। আর লুক ফরওয়ার্ড টু শব্দের অর্থ হচ্ছে প্রতীক্ষায় থাকা। যখন উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু, এরপরে অনেক কিছু আছে, বি ইউজ টু, গেট ইউজ টু, মাইন্ড, ওর্থ, উইদাউট, আরো অনেকগুলো রয়েছে। এগুলো যদি থাকে তাহলে আমরা দেব ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন আমরা ব্যবহার করব। তো আমরা একটা উদাহরণ আমরা তোমাদের জন্য ব্যবহার করেছি, তা হচ্ছে হি স্টাডিজ রেগুলারলি টু গেট এ প্লাস। অর্থাৎ যদি আমরা এই টু যদি ব্যবহার করি তাহলে আমরা দেব ভার্বের প্রেজেন্ট ফর্ম এক্সটেনশন, অর্থাৎ গেটটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর যদি আমরা উইথ এ ভিউ টু অথবা লুক ফরওয়ার্ড টু যদি আমরা ব্যবহার করি তাহলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে, আইএনজি দিতে হবে। এখানে আমরা ব্যবহার করেছি উইথ এ ভিউ টু গেটিং এ প্লাস, অর্থাৎ উইথ এ ভিউ টুর কারণে আমরা ভার্বের সাথে আইএনজি দিয়েছি। পুরোটা আসলে কেমনটা দাঁড়াচ্ছে আমরা একটু পড়ি। হি স্টাডিজ রেগুলারলি টু গেট এ প্লাস, he studies regularly with a view to getting a plus। 10 নম্বর টেকনিকে আমরা যেটা ব্যবহার করেছি বাট। তোমরা ইতিপূর্বে তোমরা একটা টেকনিক তোমরা পেয়েছো দো এবং অলদো। দো এবং অলদো যে টেকনিকটা তোমাদের ছিল সেই টেকনিকটা আর বাটের টেকনিকটা সম্পূর্ণ একই রকম, কারণ দো অলদোটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স আর বাটটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সের জন্য। তো দুটো একই রকম, দুটি সেন্টেন্স একই টেন্স হবে। প্রথম সেন্টেন্সটি যেই ভাব প্রকাশ করে পরবর্তী সেন্টেন্সটি একই রকম ভাব প্রকাশ করবে। অর্থাৎ দো অলদো দুটো সেন্টেন্সে দুটি ক্লজ একই রকম। প্রথমটা যে সেন্টেন্সটি যে ক্লজটি যে ভাব প্রকাশ করবে পরবর্তী ক্লজটা হচ্ছে তার ঠিক তার উল্টোটা ভাব প্রকাশ করবে। এরপর আমরা চলে যাচ্ছি 11 নম্বর শর্টকাট টেকনিকে। ইট ইজ টাইম এর শব্দ হচ্ছে এটাই সময়, আর ইট ইজ হাই টাইম এর শব্দ হচ্ছে অর্থ হচ্ছে এটাই উপযুক্ত সময়। আমি ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইমের জন্য দুটি শর্টকাট ব্যবহার করেছি। একটা হচ্ছে সাবজেক্ট না থাকলে আর একটা হচ্ছে সাবজেক্ট থাকলে। অর্থাৎ ইট ইজ টাইম ইট ইজ হাই টাইমের পর যদি সাবজেক্ট না থাকে তাহলে একটি কন্ডিশন, আর যদি সাবজেক্ট থাকে তাহলে আরেকটা কন্ডিশন। সাবজেক্ট না থাকলে হবে 2 প্লাস V1 এক্সটেনশন, আর সাবজেক্ট থাকলে হবে কি হবে, সাবজেক্ট প্লাস V2 প্লাস এক্সটেনশন। ইট ইজ হাই টাইম টু চেঞ্জ ব্যাড হ্যাবিট, ইট ইজ হাই টাইম উই চেঞ্জড ব্যাড হ্যাবিট। 12 নম্বর টেকনিকে আমরা ব্যবহার করছি as soon as। এই as soon as যুক্ত সেন্টেন্সটা প্রথম অপশনটা অর্থাৎ প্রথম ক্লজটি যে টেন্সে ব্যবহার করা হবে পরবর্তী ক্লজটাও একই টেন্সে ব্যবহার করা হবে। অর্থাৎ প্রথম ক্লজটি আমরা ব্যবহার করেছি ভার্বের পাস্ট ফর্ম, আর পরবর্তী ক্লজটাও ব্যবহার করেছি আমরা ভার্বের পাস্ট ফর্ম। এখন প্রশ্নটা হচ্ছে এই as soon as যুক্ত সেন্টেন্সটা, এই as soon as টা যদি দুটি সেন্টেন্সের মাঝে থাকে অর্থাৎ দুটি ক্লজের মাঝে থাকে তাহলে আমাদের করণীয় কি? অর্থাৎ দুটি ক্লজের মাঝে থাকে তাহলে একই রকম করণীয়, প্রথমটা পাস্ট ফর্ম পরেরটা পাস্ট ফর্ম। আমরা একটা উদাহরণ পেশ করেছি, as soon as the teacher entered the class the student stood up। অর্থাৎ এখানে আমরা পাস্ট টেন্স ব্যবহার করেছি, এখানেও আমরা পাস্ট টেন্স ব্যবহার করেছি। অর্থাৎ as soon as আছে পাস্ট টেন্স V2 আর এটা হলো পাস্ট টেন্স V2। 13 নম্বরে আমরা লিখেছি no sooner had ... then, তারপর আবার লিখেছি ... তার মানে হচ্ছে শুরুতে no sooner had, মাঝখানে লিখেছি আমরা then, শুরুতে লিখেছি scarcely had, মাঝখানে লিখেছি when, শুরুতে লিখেছি আমরা hardly had, মাঝখানে লিখেছি আমরা before। এখানে আমরা মাঝখানে ফাঁকা রেখেছি, এখানে আমরা মাঝখানে ফাঁকা রেখেছি। শর্টকাট টেকনিক বোঝার জন্য আমরা এই ফাঁকাটা রেখেছি। যদি কোনো সেন্টেন্সের মাঝে
যদি আমরা দেখতে পাই নো সুনার হ্যাড, তাহলে মাঝখানে এই ফাঁকা জায়গায় স্কার্সলি হ্যাড ফাঁকা জায়গা, হার্ডলি হ্যাড ফাঁকা জায়গা, প্রথম এই অংশে আমরা দেব পাস্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ হ্যাড প্লাস B3 আমরা ব্যবহার করব। আর পরবর্তী অংশে আমরা দিয়েছি পাস্ট ইনডিফিনিট টেন্স, তার মানে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম আমরা ব্যবহার করব। পাস্ট পারফেক্ট টেন্সের বাইরে কিছুই ব্যবহার করা যাবে না, পাস্ট ইনডিফিনিট টেন্সের বাইরে কিছুই ব্যবহার করা যাবে না। তোমরা কিন্তু মনোযোগ দিয়ে খেয়াল করবে, এই সেন্টেন্সটা তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সের মাঝে সবচাইতে বেশি আসে বলে আমি দেখতে পেয়েছি, তাই আমি তোমাদেরকে এই শর্টকাট টেকনিকটা দিয়েছি। আমরা একটা উদাহরণে যদি আমরা পেশ করি তাহলে আমরা বলবো নো সুনার হ্যাড, আমরা দেখতে পাচ্ছি শুরুতে আমরা দিয়েছি নো সুনার হ্যাড, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা দেনও আছে, অর্থাৎ নো সুনার হ্যাড দেন আছে। এরপর যদি আমরা দেখতে পাচ্ছি ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে আমরা দেখতে পাচ্ছি ভার্বের পাস্ট ফর্ম। এখন আমি তোমাদেরকে বলেছি প্রথম অংশ পাস্ট পারফেক্ট টেন্স হয়, এখন প্রশ্ন হতে পারে কিভাবে ভার্বের পাস্ট পারফেক্ট টেন্স হলো। নো সুনার হ্যাড দ্য থিফ সিন দ্য পুলিশ, তোমরা জানো যে পাস্ট পারফেক্ট টেন্সের বিষয়টা হচ্ছে এমন যে সাবজেক্ট বসে, হ্যাড বসে, ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে পাস্ট পারফেক্ট টেন্স হলো। দ্য থিফ হচ্ছে সাবজেক্ট, হ্যাডটা পূর্বে দেওয়া আছে, তারপরে দেওয়া আছে ভার্বের পাস্ট পার্টিসিপল। এখন প্রশ্ন হচ্ছে পূর্বে কেন হ্যাড হলো? নো সুনার হ্যাড এটা একটা ফ্রেজ, তাই এখানে কন্ট্রাডিক্টরিলি অবশ্যই এটা আমরা দেখতে পাচ্ছি যে এটা অবশ্যই ফ্রেজ আকারে এখানে আমরা কি করছি, হ্যাডটা আগে দেখছি। তাই আমরা দেখলাম যে প্রথমটা হলো পাস্ট পারফেক্ট টেন্স, পরেরটা হলো পাস্ট ইনডিফিনিট। সর্বশেষ যে টেকনিকটা আমি তোমাদেরকে আজকে আলোচনা করব, এরপর আর কোনো টেকনিক আমি তোমাদেরকে আলোচনা করব না। লেস্ট, লেস্ট শব্দটা বিভিন্ন বইয়ের মাঝে বিভিন্ন ভাবে অর্থ দিয়েছে, আমি তোমাদেরকে শর্ট টেকনিক আকারে অর্থ দিচ্ছি। লেস্ট শব্দের অর্থ হচ্ছে যাতে না। লেস্ট শব্দটা নিজেই হচ্ছে নেগেটিভ, তাই পরবর্তী নেগেটিভ কোনো ওয়ার্ড অর্থাৎ নেভার অথবা নট ব্যবহার করার কোনো প্রয়োজন নাই, কারণ লেস্ট নিজেই নেগেটিভ অর্থ প্রকাশ করে। এখন লেস্ট যুক্ত সেন্টেন্সকে আমরা কিভাবে প্রকাশ করব? প্রথমে আমরা দেব সাবজেক্ট, তারপরে বাধ্যতামূলকভাবে শুড দিতে হবে। অনেক শিক্ষার্থী আছে এখানে শুড ব্যবহার করে না, তোমাদেরকে বলছি শুড যদি ব্যবহার না করো তোমাদের অ্যানসারটা 100% ভুল হবে। এরপরে দিয়েছি আমি ভার্বের প্রেজেন্ট ফর্ম, তবে আমি লিখেছি নেগেটিভ, অর্থাৎ এই ভার্বের প্রেজেন্ট ফর্মটা আমরা যে দেব অবশ্যই সেটা নেতিবাচক একটি ভার্ব আমরা বসাবো, তারপর আমরা দেব এক্সটেনশন। উদাহরণ হিসেবে যদি আমরা পেশ করি তাহলে আমরা বলবো ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো, লেস্ট যাতে না, কারণ লেস্ট এর ভিতরেই কিন্তু নেগেটিভ নট শব্দটা ব্যবহার করা হয়ে গেছে, তাই আমরা কি করলাম ইউ শুড মিস দ্য বাস। এখানে মিস শব্দটা হচ্ছে নেগেটিভ অর্থে ব্যবহার করা হয়, অর্থাৎ নেতিবাচক শব্দ, তাই আমরা এখানে মিস শব্দ ব্যবহার করেছি। তাহলে কি অর্থ দাঁড়ালো? দ্রুত হাঁটো যাতে তুমি বাসটি মিস না করো। তার মানে এখানে না শব্দটা যে অর্থ আছে তা কিন্তু লেস্টের ভিতর থেকেই শব্দটা বের করা হয়েছে। আজকে আমাদের এই ভিডিওটা যদি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই তোমরা কমেন্ট করবে, এবং কমেন্ট বক্সের মাঝে তোমরা অবশ্যই লিখো তোমাদের চাহিদা অনুযায়ী আমি পরবর্তী ভিডিও অবশ্যই তৈরি করার চেষ্টা করব। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে অনেকগুলো ভিডিওর লিংক দেওয়া আছে, তোমরা সেই ভিডিওগুলো দেখবে, সেই ভিডিওগুলো দেখে তোমরা আরো তোমাদের গ্রামারটাকে আরো স্ট্রং করতে পারবে বলে আমি আশা করি। আজকের জন্য এতটুকুই আলোচনা। আল্লাহ হাফেজ।